নারী পুরুষের মাঝে ইসলাম এত রেস্ট্রিকশন দেয় কেন? তাদের মাঝে ফ্রি মিক্সিংয়ে এত বাধা দেয় কেন? নারী পুরুষ কি একসাথে সহাবস্থান করতে পারে না? তারা কি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কর্মক্ষেত্র, বাজার, অফিস, আদালত সব জায়গায় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে না? ইসলামের এত সমস্যা কোথায়? ইসলাম কেন বারবার বলে যে নারীকে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখতে হবে? ইসলাম কেন নারী পুরুষকে এত মিক্সিংয়ের ব্যাপারে বা তাদের মধ্যে সাধারণ কন্ডাক্টের ব্যাপারে এত আসলে বাধা এবং এত লিমিটেশন কেন দেয়? তো এই বিষয়টা অনেক মানুষের মনে প্রশ্ন, শুধুমাত্র অমুসলিমদের মনে প্রশ্ন শুধু তা না। বিষয়টা হচ্ছে যে মুসলিমদের মধ্যেও অনেকে, মানে যারা কিনা নামাজ রোজাও পড়েন, হজও করেন, উমরাও করেন, বা হচ্ছে যে অন্যান্য ইসলামের নিয়ম মেনে চলেন, তাদের মধ্যে অনেকের এই হচ্ছে একটা কনফিউশন বা একটা আক্ষেপ বা একটা অভিযোগ যে এত বাধার তো কিছু নাই, এত কঠোর হওয়ার তো কিছু নাই। তো এই জায়গায় প্রথমত আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তার কিছু নিয়ম বা ফিচার, প্রত্যেকটা সৃষ্টির কিছু ফিচার, বাই ডিফল্ট কিছু ফিচারও দিয়ে দিয়েছেন। যেমন একটা মোবাইল ফোন কিনলে আমরা যেমন কিছু ডিফল্ট ফিচার্স পেয়ে যাই, সেটিংস পেয়ে যাই, সেম ওয়েতে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির মধ্যে এমন কিছু ফিচার্স দিয়ে দিয়েছেন যেগুলো হচ্ছে বাই ডিফল্ট তার মধ্যে থাকবেই। তো নারী এবং পুরুষকে আল্লাহ যেহেতু প্রত্যেক সৃষ্টিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, প্রত্যেক প্রাণীকে, তো মানুষকেও আল্লাহ তাআলা জোড়ায় সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষ, এবং নারী এবং পুরুষের মাঝে কিছু পার্থক্য দিয়ে দিয়েছেন। পুরুষ যেমন বায়োলজিক্যালি, সাইকোলজিক্যালি পুরুষ নারীর চেয়ে আলাদা হয়। হ্যাঁ, পুরুষ একটু রাফ অ্যান্ড টাফ হয়, পুরুষ একটু ডমিনেন্ট হয়, পুরুষ একটু আউটার ওয়ার্ল্ডে হচ্ছে যে তার যেই লেগেসি সেটা প্রতিষ্ঠা করতে চায়। তারপর হচ্ছে কঠোর পরিশ্রমের একটা স্বভাব তার মধ্যে আছে বা পটেনশিয়াল আছে। নারী অন্যদিকে কিছুটা সফট, কিছুটা কোমল, কিছুটা, যেহেতু তাকে মাতৃত্ব লালন করতে হয় এবং সন্তান বায়োলজিক্যালি তাকে হচ্ছে সন্তান জন্মদান করতে হয় এবং দেখাশোনা করতে হয়, এ থেকে শুরু করে নারীর মধ্যেও কিছু কমনীয়তা, কিছু তাদের মধ্যে কিছু ইমোশনাল ভালনারেবিলিটি, হ্যাঁ, আবেগের পরিমাণটা কিছুটা বেশি। তো এরকম কিছু ডিফল্ট ফিচার নারী পুরুষের মধ্যে আল্লাহ দিয়েছেন। এখন নারী এবং পুরুষ একে অপরের জন্য অনেকটা বার্নিং ফায়ারের মতো। তো যখনই নারী এবং পুরুষকে সিস্টেমেটিক ওয়ে ছাড়া, সিস্টেমেটিক ওয়ে ইন এ সেন্স যে নারী পুরুষের মধ্যে বিয়ে হবে, বিয়ের মাধ্যমে দুজন কাছে আসবে এবং তাদের মাধ্যমে হচ্ছে যে একটা সংসার ক্রিয়েট হবে, সেখান থেকে সন্তান সন্ততি আসবে এবং এইভাবে চলবে, এবং সেখানে হচ্ছে যে ভাই বোনের সম্পর্ক, মা ছেলের সম্পর্ক, হ্যাঁ, তারপরে হচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং হচ্ছে যে 14 জন যে মাহরামের সিস্টেম আছে যাদের সাথে বিয়ে হারাম, তাদের মধ্যে নারী মোটামুটি বিচরণ করতে পারবে। তাও হচ্ছে যে একটা বেসিক, সেখানে হচ্ছে পর্দার তাও কিছু বেসিক কনসেপ্ট অবশ্যই তাকে মেনটেন করতে হয়। এর বাইরে সে হচ্ছে পুরুষের সাথে মিশ্রণে যাবে না বা হচ্ছে তার সাথে মিক্সিংয়ে যাবে না, এবং পুরুষও তার হচ্ছে যে এমন নারী থেকে দূরে থাকবে যারা কিনা তার জন্য নন মাহরাম। সো এই কনসেপ্টটা কেন, এটা আমাদের বুঝতে হলে আগে বুঝতে হবে যে নারী পুরুষ আসলে ফাংশন করে কীভাবে। নারী পুরুষের ক্ষেত্রে একটা কথা বলা হয়, যদিও এটা হচ্ছে যে ইসলামিক কারো কথা তা নয়, এটা সচরাচর সেকুলারদেরই কোনো একজন মনীষীর কথা, যে মেন ইউজ লাভ টু হ্যাভ সেক্স অ্যান্ড উইমেন ইউজ সেক্স টু হ্যাভ লাভ। যে নারী মূলত হচ্ছে, পুরুষ মূলত হচ্ছে যে তার মধ্যে মূল যেই আকর্ষণ সেটা হচ্ছে ফিজিক্যাল আকর্ষণ নারীর প্রতি, এবং নারীর প্রাথমিকভাবে হচ্ছে যে পুরুষের থেকে ভালোবাসার যা মেন্টাল যেই স্যাটিসফ্যাকশন বা ইমোশনাল ফুলফিলমেন্ট, সেটার জন্য সে হচ্ছে পুরুষকে হয়তো বা ফিজিক্যালি তার প্রতি হয়তো একসময় গিয়ে সাপোর্ট দেয় বা হচ্ছে কানেক্ট হওয়ার চেষ্টা করে। তো এখন নারী পুরুষকে যখন একসাথে রাখা হয়, যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কর্মক্ষেত্র, অফিস, আদালত, বাজার ঘাট সব জায়গায়, তখন যেটা হয় যে নারী পুরুষের মধ্যে এই মিক্সিংয়ের কারণে তাদের মধ্যে এক ধরনের, কেউ কাউকে হচ্ছে ভাই বোন বানিয়ে ফেলছে, কেউ কাউকে হয়তো জাস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলছে, কেউ কাউকে হয়তো বা এর থেকেও বাইরে গিয়ে তাদের মধ্যে হচ্ছে একটা রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করছে, এবং এটাই আমরা চারপাশে দেখতে পাই। এটা আমাদের মিডিয়া থেকে শুরু করে, আমাদের বইপত্র থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে, সর্বক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটাকে ইউটোপিয়ান ওয়েতে দেখানো হয় যে নারী পুরুষের সম্পর্কটা সবসময় খুব সুন্দর, এবং হচ্ছে প্রেম, ভালোবাসা এগুলো খুবই খুবই সুন্দর, এবং মানব সভ্যতার জন্য, মানুষের শান্তির জন্য, সুখের জন্য অনেক বড় একটা মাধ্যম। তো কিন্তু এখানে যে জিনিসটা দেখানো হয় না বা বোঝানো হয় না, সেটা হচ্ছে এই যে নারী পুরুষ একসাথে হচ্ছে, সেটা অনলাইনে হোক, অফলাইনে হোক, বিভিন্ন মাধ্যমে হোক, তখন তাদের মধ্যে
এই জিনিসটা শুরু হচ্ছে হয়তো খুব ইনোসেন্ট উপায়ে, যে হয়তো বা জাস্ট একটা হাই এ থেকে শুরু হচ্ছে, অথবা হতে পারে যে একটু প্রয়োজনের স্বার্থে কথা বলা, হ্যাঁ ক্লাসের কোনো একটা প্রয়োজনে হোক, বা হচ্ছে যে কোনো রকমের একটা কারণে হচ্ছে তাদের মধ্যে ইন্টারাকশন হলো। কিন্তু এই ইন্টারাকশনটা কি সবসময় এই স্বাভাবিক অবস্থায় থাকে? আমরা চারদিকে দুনিয়ার দিকে তাকালে দেখতে পাই যে নারী পুরুষ যখনই একসাথে কানেক্ট হয় তখন শুরুটা হয়তো খুব ইনোসেন্ট উপায় হলো, কিন্তু এই হাইটা মানে ইন দ্য লং রান বা হচ্ছে যে একটা সময় ব্যবধানে গিয়ে দেখা যায় যে এটা এমন জায়গায় পৌঁছায় যে যখন কিনা তাকে অ্যাবর্শন পর্যন্ত করতে হতে পারে। মানে জিনিসটা হাই থেকে শুরু হলো, আপনি যদি জাস্ট হায়ের জায়গা থেকে জিনিসটাকে কল্পনা করেন এবং মনে করেন যে দ্যাটস ইনোসেন্ট, তারা দুজন থেকে হেল্প নিল বা ক্লাসের কোনো কথাবার্তা বললো, অথবা হচ্ছে ফ্যামিলির কোনো কথাবার্তায় কানেক্ট হলো, বা কোনো একটা ফাংশনে ফ্যামিলি ফাংশনে তারা কানেক্ট হলো, সেগুলোকে আপনি খুব নর্মালি দেখছেন। অফিস আদালতে তারা একসাথে বসলো, কাজ করলো, নর্মালি দেখছেন। কিন্তু এইটাকে গ্র্যাজুয়ালি আমরা চারপাশে যদি নিজেরা চোখ দিয়েও তাকাই, বাস্তবতা দেখা যায় যে তাদের মধ্যে প্রেম হয়ে যাচ্ছে, কারোর মধ্যে প্রেম হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে হচ্ছে যে অবৈধ সম্পর্ক হচ্ছে, অবৈধ সম্পর্কের পরে তাদের দেখা যাচ্ছে যে কারো হয়তো প্রেগনেন্সি পর্যন্ত চলে যাচ্ছে, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা অ্যাবর্শন পর্যন্ত চলে যাচ্ছে, কারো ক্ষেত্রে এমনও দেখা যাচ্ছে যে সেই প্রেমের সম্পর্ক থেকে বের হতে না পেরে, অথবা তার যে মেন্টাল ভালনারেবিলিটি, যে একটা সম্পর্ক থেকে বের হয়ে আসা, একটা অবৈধ সম্পর্ক থেকে, তো এই যে ভালনারেবিলিটি সেটা সহ্য করতে না পেরে বা চিট হওয়ার কারণে সেটা সহ্য করতে না পারে একসময় সে সুইসাইড পর্যন্ত করছে। সো আপনি যদি জাস্ট হচ্ছে প্রথমের ইনিশিয়াল স্টেজটাতে তাকান, তাহলে আপনার মনে হবে যে নারী পুরুষের ফ্রি মিক্সিংয়ে তেমন কোনো সমস্যা নেই, জাস্ট নিজেকে কন্ট্রোল করলেই হলো। কিন্তু আপনি যখন এর পরিণতগুলোর দিকে তাকাবেন তখন দেখবেন যে এটা কতটুকু ধ্বংসাত্মক। এটার এক্সট্রিম ভার্সনটা আমরা আমাদের সমাজের চেয়ে ওয়েস্টার্ন কালচারে বেশি পাবো। দেখেন ওয়েস্টার্ন কালচারের বাস্তবতা বর্তমানে কি, ওয়েস্টার্ন কালচারে যেটা দেখি আমরা সেটা হচ্ছে যে তাদের নারী পুরুষের সম্পর্ক এমন একটা ভঙ্গুর অবস্থায় চলে গেছে যে নারী পুরুষকে বিশ্বাস করে না, পুরুষ নারীকে বিশ্বাস করে না। তারপরে দেখা যায় যে তাদের মধ্যে হচ্ছে লয়্যালটি নিয়ে প্রবলেম, তাদের মধ্যে হচ্ছে এই যে ইমোশনাল সিকিউরিটি সেটা নিয়ে প্রবলেম, তাদের মধ্যে দেখা যায় যে মানে প্রচুর সিঙ্গেল মাদারদের বাস্তবতা আমরা দেখতে পাই। কারণ হচ্ছে পুরুষ কমিটমেন্ট ছাড়া, বিয়ে ছাড়া, হ্যাঁ নারীর সাথে কানেক্ট হওয়ার সুযোগ পাচ্ছে। সো সে হচ্ছে এক ফুল থেকে মধু আহরণ করে সে অন্য ফুলের দিকে চলে গেল, সেখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। কারণ বিয়েতে একটা ম্যারিড কন্ট্রাক্ট বা এখানে একটা আইনি প্রক্রিয়া আছে, একটা সোশ্যাল একটা কন্ট্রাক্ট আছে, একটা অ্যাকসেপ্টেন্স আছে। কিন্তু যখন মানুষ জাস্ট হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে লাইফ লিড করছে বা হচ্ছে অবৈধভাবে কোনোভাবে কানেক্ট হচ্ছে, তখন কিন্তু কোনো নিয়ম কানুন দিয়ে আপনি মানুষটাকে আটকাতে পারবেন না। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু সাফার করে মেয়েরা নিজেরাই। মেয়েরা যদি এই জিনিসটা বুঝতে না চায় তাহলে হচ্ছে সমস্যা। একটা মেয়েকে যখন একটা ছেলে মানে লিগেলি পেতে হয়, মানে তাকে বিয়ে করে বউ করে তারপর হচ্ছে লিগেলি পেতে হয়, তখন তাকে অনেকগুলো কঠিন ধাপ পের হয়ে যেতে হয়। যে তার জন্য তাকে হচ্ছে এস্টাবলিশ হতে হয়, তার জন্য তাকে হচ্ছে যে যোগ্য হতে হয়, একটা ভালো চরিত্রের মানুষ হতে হয়, একটা লয়াল মানুষ হতে হয়, অনেক সিস্টেমেটিক ওয়েতে গিয়ে তারপর ফ্যামিলিকে কনভিন্স করে তাদেরকে রাজি করিয়ে তারপর দুইটা ফ্যামিলি একসাথে হয়ে সমাজকে জানিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাইন করে তারপর একটা মেয়েকে সে কাছে পাচ্ছে। কিন্তু এই জিনিসটা যখন একটা পুরুষ সে দেখবে যে আমি দুইটা মেসেজ দিলে বা ক্লাসে হাসি দিয়ে দুইটা কথা বললেই কিছুদিন পরে প্রেম খেলার মাধ্যমে আমি তাকে হচ্ছে যে ভোগ করতে পারছি, তখন কিন্তু পুরুষেরা নারীকে সম্মান দিয়ে, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে এবং সোশ্যাল রেকগনিশনের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তখন পাওয়ার চেষ্টাটা কমিয়ে দেবে, যদি না তার মধ্যে স্পিরিচুয়াল এবং ডিভাইন কোনো মোরালস, এথিক্স বা প্রিন্সিপালস এবং তার মিনিং বা পারপাসটা যদি ওই রিলেটেড না হয়। তো এইটাই আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়ে গেছে। যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা যখন ক্রিশ্চিয়ানিটি থেকে মুক্ত হয়ে গেল, তারা যখন একটা গডলেস সোসাইটিতে পরিণত হলো, তখন নারী পুরুষের মধ্যে এই কানেকশনগুলো, এত অবৈধ সম্পর্কগুলো এমন পর্যায়ে চলে গেল যে দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় হচ্ছে সিঙ্গেল মাদার, বাপ চলে গেছে, যেখানে হচ্ছে বাচ্চা জানতেই পারছে না যে তার বাবা আসলে কে। এবং দেখা যাচ্ছে যে এমন একটা ফ্যামিলিতে, সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলিগুলোর বাচ্চাদের বাস্তবতা হচ্ছে যে তারা অনেকটা ক্রিমিনাল হয়ে বড় হচ্ছে। এবং দেখা যায় যে আমরা পাশ্চাত্যে এমন অনেক ঘটনা শুনতে পাই যে একটা স্কুলে গিয়ে গান শুটিংয়ে হচ্ছে যে একটা লোন ম্যান কোনো অনেকগুলো মানুষ মেরে ফেলেছে, হ্যাঁ, বা হচ্ছে যে অনেক ক্রিমিনালদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেক করতে যান দেখবেন যে সিঙ্গেল প্যারেন্টের বা হচ্ছে মানে প্যারেন্টিং যে বিষয়টা সেটা সঠিকভাবে সে পায়নি, খুব স্বাভাবিকভাবে। সো এই যে ফ্যামিলি সিস্টেম ব্রেক হয়ে যাওয়া, যে
স্বামী স্ত্রী সম্পর্ক নাই, দাদা দাদি, নানা নানি, চাচা খালা খালু, এই যে আমাদের যে একটা পুরা ফ্যামিলি ট্রি থাকে প্রত্যেকটা মানুষের একটা প্রপার সিস্টেমে, সেটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানে হারাতে হারাতে এখন এমন অবস্থায় এসেছে, নিউক্লিয়ার ফ্যামিলি পর্যন্ত এখন মানে এক্সিস্ট করছে না, যে মানুষ এখন বিয়েই করতে চাচ্ছে না, কমিটমেন্টেই তাদের ভয়, নারীরা পুরুষকে বিশ্বাস করছে না, পুরুষরা নারীকে বিশ্বাস করতে পারছে না। এবং সেই জায়গায় এসে তখন দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে নারীরাই, কারণ তাকে প্রেগনেন্সির মধ্য দিয়ে যেতে হয়, তাকে হচ্ছে অ্যাবর্শনের মধ্য দিয়ে যেতে হয়, তাকে যদি বাবা ছেড়ে চলে যায় সেক্ষেত্রে হচ্ছে যে তাকে হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট হিসেবে বাচ্চার দেখাশোনা করতে হয়, ওইটার ফিনান্সিয়াল বার্ডেনটাও তাকে নিতে হয়। তো এবং পুরুষ সেখানে হচ্ছে যে জাস্ট হচ্ছে এই রেসপন্সিবিলিটি না নিয়ে জাস্ট মজাটা নিতে চেষ্টা করে। এবং এই যে পরিবার প্রথা যখন ভেঙে যায় তখন একটা সমাজ আসলে কোথায় গিয়ে দাঁড়ায়? পরিবার প্রথা ভেঙে গেলে তখন দেখা যায় যে মানুষের লাইফের কোনো খুঁটি থাকে না, এবং মানুষ তখন এমন সব জিনিসে জড়িয়ে পড়ে যেটা কিনা একটা প্রপার পারিবারিক সিস্টেমে বা সোসাইটিতে কিন্তু এক্সিস্ট খুব কম করে। এবং শুধু এটা নয়, যখন মানুষ এরকম নারী পুরুষের মধ্যে ফ্রি মিক্সিং বাড়িয়ে দেয় এবং ফ্রি মিক্সিংয়ের কারণে তাদের মধ্যে যখন অবাধ যৌনাচার বেড়ে যায়, অবাধ সম্পর্ক বেড়ে যায়, তখন কিন্তু তাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা হচ্ছে এসটিডির পরিমাণ বেড়ে যায়, এইডস থেকে শুরু করে, গনোরিয়া থেকে শুরু করে, সিভিলিস থেকে শুরু করে। কারণ মানুষ তখন এত বেশি পরিমাণে পার্টনার চুজ করে, পার্টনার চেঞ্জ করে, যে তখন আসলে এই সমস্যাগুলো মানে অবভিয়াস। তো এই প্রবলেমগুলোর কারণে একসময় দেখা যায় যে মানুষ ফিজিক্যালি তো ডিস্ট্রয়েড হয়, তো সে তখন মোরালিও খুব হচ্ছে একটা ডাউন লাইফ লিড করে, সে খুব অ্যাবসার্ড ওয়েতে দুনিয়াটাকে দেখে, মানুষের সম্পর্কের মধ্যে তার বিশ্বাস উঠে যায়। এমনকি হচ্ছে যে সোসাইটির যে সবচেয়ে ছোট ইউনিট একটা সমাজের, একটা কমিউনিটির পরিবার, সে পরিবার প্রথাটা ভেঙে যায়। তখন পরিবার প্রথাই যদি ভেঙে যায় তখন দেখা যায় কি বার্থ রেট ডাউন হচ্ছে, মানুষ বাচ্চা নিতে চায় না। তখন তাদেরকে দেখা যায়, তখন তাদেরকে লাইফ লিড করতে হয় কুকুরের সাথে, বিড়ালের সাথে, মানুষের সাথে। আর তাদের কারণ কাকে বিশ্বাস করতে পারছে না, কারণ পুরো মোরাল ফেব্রিকটা, পুরো পরিবার প্রথাটা সেটা ভেঙে যাচ্ছে, কারণ ইটস ইজি টু অ্যাক্সেস টু অপোজিট জেন্ডার। তো এই হচ্ছে গিয়ে বাস্তবতা। যে এবং শুধু এটা নয়, পাশাপাশি মানুষ যখন খুব ইজিলি অপোজিট জেন্ডারকে অ্যাক্সেস করতে পারছে, সেটার মাধ্যমে কিন্তু আরও অনেকগুলো প্রবলেমের মধ্যে এটাও একটা প্রবলেম, যে হচ্ছে যে একটা জিনিস যখন সময়ের আগে মানুষ পেয়ে যায় তখন সেটাকে মূল্যায়ন করে না, এবং কষ্ট না করে পেয়ে যায় তখন কিন্তু মূল্যায়ন করে না। সো তখন দেখা যায় যে সে হচ্ছে নারীর প্রতি একটা পুরুষের যে আকর্ষণ, সেটাকে সে এত বেশি পরিমাণে অ্যাবিউজ করে ফেলছে যে তার ডোপামিন আর হিট করেই না, সে হয়তো এখন সে সমকামিতার দিকে চলে যাচ্ছে, নারীও হয়তো বা একসময় সমকামিতায় চলে যাচ্ছে। এবং একসময় এই যে ডিজেনারেসি, সেটার পরিমাণ এত বেড়ে যায় যে মানুষ এই যে হিউম্যান সিভিলাইজেশন, যেটা আল্লাহ প্রোটেক্ট করতে চেয়েছেন, এই দুনিয়ার আমরা যেহেতু পরীক্ষা দিচ্ছি এবং আমাদেরকে যেহেতু প্রক্রিয়েট করে এই দুনিয়াটা আবাদ করতে হচ্ছে, সো সেই জায়গাতে এসে দেখা যায় মানুষ বাচ্চাই নিতে চায় না। মানুষ হচ্ছে যে তখন বার্থ রেট কলাপস করে, বার্থ রেট কলাপস করলে দেখা যায় যে পশ্চিমা সভ্যতার বিভিন্ন দেশগুলোতে কী হয়, যে কিছুদিন পর পর তারা ইমিগ্রেন্ট নেয় বা বাইরে থেকে মানুষ নেয়। কারণ হচ্ছে যে তাদের বার্থ রেট এতই লো যে তাদের আসলে এই সমাজের বা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন অংশে ফাংশন করানোর জন্য তো লোক দরকার, সেই লোকও অনেক সময় তারা খুঁজে পায় না, অনেক সময় সেই জন্য হচ্ছে যে তাদেরকে বাইরে থেকে মানুষও আমদানি করতে হয়। সো এই যে দেখেন একটা পতনমুখী সমাজ, এই পতনমুখী সমাজের শুরুটা কিন্তু এই জায়গাতে, যে আপনার নারী পুরুষ একত্রে মাহরামদের বাইরে, মানে তাদের জন্য যারা দেখা দেওয়া জায়েজ লিগ্যাল, এর বাইরে গিয়ে যখন মানুষ নারী পুরুষকে একত্রে ছেড়ে দেয়, এবং একত্রে ছেড়ে দেওয়ার পরে জিনিসটা অনেকটা এরকম যে আপনি কাউকে সমুদ্রে হাত পা বেঁধে ছেড়ে দিলেন এবং বললেন যে সাঁতার কাটো। সো এই দুনিয়াটা অনেকটা এরকম যে আমরা নারী পুরুষকে একত্র করে তাদের কাছে সব ধরনের অ্যাক্সেস দিয়ে আমরা বলছি যে ওয়াই কান্ট ইউ কন্ট্রোল ইয়োর সেলফ, তুমি কি তোমার নিজেকে কন্ট্রোল করতে পারছো না? আরে তাকে তুমি ছেড়ে দিচ্ছ কেন? ছেড়ে দেওয়ার পরে আবার তাদের মধ্যে মানে লম্বা সময় ধরে অ্যাক্সেস আছে, তারা চাইলে একে অপরের সাথে কানেক্ট করতে পারছে, এবং তাদের মধ্যে একটা যেটা বললাম যে বার্নিং ফায়ারের মতো একে অপরের প্রতি আকর্ষণ আছে। সেই জায়গায় আপনি কতজনকে কন্ট্রোল করতে পারবেন? অধিকাংশ ক্ষেত্রে কন্ট্রোল হবে না। এই জন্য দেখবেন যে এইরকম একটা পতনমুখী সমাজ হবে, মানব সভ্যতা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। সো এটা বোঝানোর জন্য আমি নারী পুরুষের এই সম্পর্কটা, ফ্রি মিক্সিংয়ের জায়গাটা কতটুকু পিচ্ছিল সেটা বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল দিতে চাই। এক্সাম্পলটা হচ্ছে এরকম
এক্সাম্পল বলতে এটা আসলে একটা বাস্তব ঘটনা। ছোট করে জিনিসটা যদি বলি, বার্সিসা নামে বনি ইসরায়েলের একজন লোক ছিল। তো মানুষ কিভাবে হচ্ছে যে সেলফ ডিসেপশনের মধ্য দিয়ে গিয়ে যে নিজেকে বোঝায় যে আরে আমি তো অন্যায় করব না, আমি তো আসলে জাস্ট ফ্রেন্ড, আমি তো জাস্ট ভাই, আমি তো জাস্ট হচ্ছে তার শুভাকাঙ্ক্ষী, এরকম অনেক রকমের স্লাইজ বা হচ্ছে মিথ্যা নিজেকে প্রবোধ দিতে দিতে সে নিজেকে বিশ্বাস করানোর ট্রাই করে যে সে আসলে এটার মধ্যে পড়বে না, এই অন্যায়ের মধ্যে জড়াবে না, কিন্তু অধিকাংশ সময় সে এই অন্যায়ে জড়িয়ে যায়। এটাই মানুষের বাস্তবতা। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেছেন যে তোমরা জিনার ধারে কাছেও যেও না। মানে এই জিনিসটাই এমন, এই রাস্তাটাই এমন যে এই জায়গায় প্রথম পাটা দিয়েছে, এরপরে প্রতিটা স্টেপ, প্রথম স্টেপের পরের প্রতিটা স্টেপ এত বেশি কঠিন হবে, যত সে সামনে যেতে থাকবে তত বেশি সেখান থেকে পুল ব্যাক করা কঠিন হবে। সো এটারই একটা এক্সাম্পল হচ্ছে যে বার্সিসা নামে এক খুব পরহেজগার আবেদ একজন লোক ছিল বনি ইসরায়েলের সময়। তো তাকে একবার হচ্ছে তিনি যেখানে বাস করতেন, মানে তার কাজ ছিল সারাদিন তার ইবাদত গৃহে, মানে তার ঘরটাই তার ইবাদত গৃহ, সেখানে সে সারাদিন আল্লাহর ইবাদত করতেন। তো এরকম এবং বিশ্বস্ত এবং পরহেজগার লোক। তো ওই এলাকার 3 জন ভাই, তারা একটা কোনো কারণে কোথাও যুদ্ধে যাবেন। তো 3 ভাই তাদের বোনের যে রেসপন্সিবিলিটিটা, সেটা দেখাশোনার দায়িত্বটা একজন রিলায়েবল মানুষকে দিতে চাচ্ছেন, এবং সেই জন্য তারা বার্সিসাকে অ্যাপ্রোচ করেন। বার্সিসা প্রথমে হয়তো একটু ইতস্তত বোধ করলেও তিনি সেই ব্যাপারটা মেনে নেন যে ঠিক আছে। তো তার দায়িত্ব ছিল অনেকটা এরকম যে যখনই খাবারের সময় হবে সে জাস্ট হচ্ছে খাবারটা সামহাও পৌঁছানোর চেষ্টা করবে তাদের বোনের কাছে, তার বোন সেই খাবারটা নিয়ে তার বাসায় চলে যাবে, এরকম অনেকটা বিষয়। তো শুরুটা এরকমই হয়েছিল যে বার্সিসা রাস্তার কোনো একটা জায়গায়, মানে তার ইবাদত গৃহ থেকে তাদের যে ওই মেয়েটার বাড়ি, তার কোনো একটা মাঝখানের কোনো একটা জায়গায় সে হচ্ছে খাবারটা রেখে আসতো খাবারের সময় হলে, এবং সে চলে আসতো। সো দের ইজ নো চান্স অফ লাইক হ্যাভিং কাইন্ড অফ কন্ট্যাক্ট বিটুইন ইচ আদার। তো ওইরকম কোনো ইন্টারাকশনের সুযোগ নেই। তো প্রথমে এটা কিছুদিন চলার পরে হচ্ছে যে বার্সিসার মনে একটা প্রশ্ন বা একটা চিন্তা আসা শুরু হলো যে এটা কেমন হচ্ছে যে আমি তার দায়িত্ব নিছি, আমি রাস্তার এক জায়গায় খাবারটা রেখে আসছি, আমি তো তার বাসার সামনে রেখে আসতে পারি, এটা কিছুটা ডিসেন্ট মনে হয়। দেখেন চিন্তাটা কিন্তু ইনোসেন্টই মনে হচ্ছে যে তার একটু হেল্প করা, আর একটু বেটার ওয়েতে তাকে হেল্প করা, তার সাথে তাকে হচ্ছে যে এটা মানে এই দায়িত্বটাকে ভালোভাবে পালন করা। তো তখন সে এটাই করা শুরু করলো যে ঠিক আছে তোর জন্য করলাম, খাবারটা দিলাম, চলে আসলাম, নো হাই হ্যালো। তার কিছুদিন পরে তার মনে হলো যে আচ্ছা সবসময় একা থাকে, খাবার জাস্ট দিয়ে আসি, সে আদৌ ভালো আছে মন্দ আছে, তার ভাইয়েরা যুদ্ধে গেছে, সো একটু তো অন্তত তার কুশল বিনিময় করা দরকার। সো কিছুটা হাই হ্যালো টাইপের, সালাম বিনিময় টাইপের, কুশল বিনিময় টাইপের কথাবার্তা তাদের মধ্যে শুরু হলো, হয়তো 1-2 মিনিটের। এটা থেকে আস্তে আস্তে জিনিসটা কইয়া গেল 1 ঘন্টার আলাপে, এটা থেকে কইয়া গেল জিনিসটা মানে প্রতিবার নেক্সট ধাপে। তো এরকম করতে করতে তাদের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়ে গেল, তাদের মধ্যে এক ধরনের এই যে একজনের আরেকজনের সঙ্গ, সেটার এনজয় করা তাদের মধ্যে শুরু হয়ে গেল। এবং একটা সময় গিয়ে, যেহেতু আমাদের ইসলামিক থিওলজিতে কনসেপ্ট আছে যে যখনই নারী পুরুষ একত্রিত হয় আর কেউ নেই নির্জনে, সেক্ষেত্রে তৃতীয় যেই ব্যক্তি থাকে সেটা হচ্ছে শয়তান, এবং শয়তান সর্বোচ্চ ট্রাই করে যে তাদের মধ্যে যেন এই অন্যায়টা হয়। এবং এই অন্যায়টা হইলে কি হয় সেই জিনিসটা বার্সিসার ঘটনায় সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ আপনারা পাবেন, যে তখন তাদের মধ্যে একসময় জিনা হয়ে গেল। এবং তখন তো আসলে এত প্রোটেকশনের এত ইস্যু ছিল না বা সুযোগ সুবিধা ছিল না। তখন যেটা হলো যে একটা বাচ্চা হয়ে গেল, এবং বাচ্চা হয়ে যাওয়ার পরে বার্সিসার তখন মাথা ঘুরে গেল যে এটা তো অনেক বড় একটা মানে ঝোঁকের বসে তো অনেক বড় একটা অন্যায় করে ফেললাম, অ্যান্ড হোয়াট ইফ যে মেয়েটা মানে সে জবাব আসলে কী দেবে তার ভাইরা যখন ব্যাক আসবে। সো সে ভাবলো যে বাচ্চাটাকে মেরে ফেললে তার জানতে পারবে না, কিন্তু তখন সে ভাবলো যে বাচ্চার মা যেহেতু মেয়েটা সামহাও কোনো না কোনো সময় হয়তো এটা বলে দিতে পারে। সো এই ভয় থেকে তার মনে হলো যে বাচ্চাটা সহ মেয়েটাকে মেরে ফেলি। চিন্তা করতে পারেন এটা কোথা থেকে শুরু হয়ে কই আসছে। তো সে যেই ভাবা সেই কাজ, সে বাচ্চা এবং মেয়েটাকে সামহাও সুযোগ পেয়ে মেরে ফেললো। মেরে ফেলার পরে সে হচ্ছে তার ইবাদত গৃহের নিচে কবর দিয়ে দিল বাচ্চা এবং বাচ্চার মাকে। তো ভাইয়েরা তখন ফিরে আসলো একটা টাইম পরে, ফিরে আসার পরে তারা জিজ্ঞেস করলো যে আচ্ছা আমাদের বোন কোথায়? তখন সে উত্তর দিল যে তোমাদের বোন অসুস্থ ছিল, একটা তো রিজন দেখাতে হবে, অসুস্থ ছিল তা অনেক দিন যাবত মাঝখানে, এবং একটা সময় সে মারা গেছে, সো কবরস্থানে কবর দিয়ে দেওয়া হয়েছে। তো তারা ভাবলো যে ঠিক আছে, দিস ইজ ট্রু, বিশ্বস্ত লোক, এত বছর ধরে জানে যে মানুষ পরহেজগার মানুষ। তো এবং তারা বিশ্বাস করে চলে যাওয়ার পরে তারা ওই রাত্রে যখন ঘুমাচ্ছে, তাদের 3 জনেরই স্বপ্নে এমন একটা স্বপ্ন দেখলো তারা যে তোমাদেরকে বার্সিসা যা বলছে এটা তো মিথ্যা, তোমাদের বোন আসলে সে মেরে ফেলছে এবং তার গৃহের নিচে তার কবর, এরকম একটা স্বপ্ন 3 জনই সিমিলার একটা স্বপ্ন দেখলো। নো ওয়ান্ডার এটা কার পক্ষ থেকে স্বপ্নটা আসছে। তো
যখন তারা সকালবেলা উঠলো, তারা নিজেদের মধ্যে বলা বলি করা শুরু করলো যে রাত্রে তো এরকম স্বপ্ন দেখছি। তখন দ্বিতীয় ভাই মনে বলতেছে যে আমিও তো এরকম স্বপ্ন দেখছি। তৃতীয় ভাই বলতেছে আমিও তো এরকম স্বপ্ন দেখছি। তখন আসলে এটা আর কাকতালীয় থাকলো না, যে এটা তো আসলেই কিছু একটা আছে। তখন তারা যাওয়ার পরে ভার্সেসাকে ইন্টারোগেট করলো, এবং একটা টাইমে তারা হচ্ছে তার ইবাদত গৃহের নিচে খুঁড়ে টুরে ঠিকই লাশের অস্তিত্ব পেল, এবং ফাইনালি হচ্ছে যে ভার্সেসা ধরা খেয়ে গেল, এবং তাকে স্বীকার করতেই হলো যে সে তাদের বোন এবং তাদের বোনের সন্তানকে হত্যা করে ফেলেছে। সো তখন আসলে ওই আমাদের মতো করে হচ্ছে ব্রিটিশ আইনের ট্রায়াল অ্যান্ড বিচারের যে সিস্টেম, দীর্ঘসূত্রিতা, সেই সব নেই। অন্যায় হয়েছে, স্বীকার হয়েছে, জাস্ট হচ্ছে তার মৃত্যুদণ্ড। তো এই সময় মৃত্যুদণ্ডের ঠিক আগ মুহূর্তে ভার্সেসার কাছে একটা লোক এসে তাকে বলছে যে তুমি কি জানো আমি কে? তখন ভার্সেসা বললো যে না। তো বলতেছে যে তুমি যেই সমস্যার মধ্য দিয়ে বা তুমি যেই ফাঁদের মধ্যে পড়ে আসলে তোমার অবস্থা এখন এইরকম বা এই অবস্থায় আসছো, এটার আসলে কারণ হচ্ছে আমি। তখন বলতেছে তুমি কে? বলতেছে আমি শয়তান, মানে ইবলিস মানুষের রূপে বেশ ধরে আসছে। আপনারা অনেকেই জানেন যে বদর যুদ্ধে হচ্ছে যে ইবলিস, যেহেতু জিনেরা মানুষের বেশ ধরতে পারে ক্ষেত্র বিশেষে, সেটা আলাদা টপিক। তো তখন সে ভার্সেসাকে এটা বলল। তখন ভার্সেসাকে সে ম্যানিপুলেট করলো, যেহেতু শয়তানের সর্বোচ্চ চেষ্টা থাকে আদম সন্তানকে, সে সর্বোচ্চ পরিমাণে আদম সন্তানকে সে জাহান্নামে নিয়ে যাবে তার সাথে। সো সে ম্যানিপুলেট, এবং মৃত্যুর সময় শয়তান সবচেয়ে বেশি পরিমাণে ম্যানিপুলেট করা ট্রাই করে। সো এই ম্যানিপুলেট করার জন্য সে তাকে বলল যে তোমাকে যেহেতু এই বিপদে আমি ফেলেছি আমার কুমন্ত্রণার মাধ্যমে, আমি জানি তোমাকে এটা থেকে কীভাবে মুক্ত করতে হবে। তখন ভার্সেসা তো দিক বিদিক, মানে সে হচ্ছে শূন্য, মানে তার মস্তিষ্ক এখন ঠিকভাবে হয়তো বা সে ফাংশন করাতে পারছে না, সে এত বেশি অন্যায় করে ফেলেছে। তো এই অবস্থায় তার এই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বললো যে তুমি যদি আমাকে সিজদা করো, ইবলিসকে যদি সে সিজদা করে, তাহলে সে এখান থেকে তাকে মুক্ত করার একটা ব্যবস্থা করে দেবে। তো এইটা বলার পর ভার্সেসা সামহাও তার আসলে মানে সে এমন অন্যায় করেছে যে তার থেকে সে আসলে তওবাটা করতে পারেনি, এবং তার অন্তরের হয়তো কোনো না কোনো ত্রুটি ছিল, যার কারণে তার ভাগ্যের পরিণতিটা শেষ পর্যন্ত এমন। সে শয়তানকে সিজদা করার পর তখন শয়তান তাকে বলে যে তোমার সাথে খুব চমৎকার অভিজ্ঞতা হলো, মানে এক্স্যাক্টলি পুরো ঘটনা এবং তার যে বর্ণনা সেটা হয়তো এক্স্যাক্টলি এমন হয়েছে তা না, বাট মূল আইডিয়াটা এরকম। আপনাদের সাথে যেটা বলছি, তো মূল আইডিয়াটা হচ্ছে এখানে মূল উদ্দেশ্য মোরাল লেসনটা নেওয়ার জন্য। সো শয়তান তখন তার সাথে একটা হাসি দিয়ে বা ঠাট্টা চলে বলে যে তোমার সাথে খুব ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতা হলো, দেন হি লেফট, এবং ভার্সেসা তখন ফাঁসি হয়ে যায়। অ্যান্ড নো ওয়ান্ডার যে সে শয়তানকে সিজদা করার পরে আসলে জাহান্নাম ছাড়া আর তার কী গতি হবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এই যে ঘটনাটা, এটা থেকে আমরা একটা জিনিস আজ করতে পারি যে নারী পুরুষের ফ্রি মিক্সিংয়ের যে বিষয়টা, সেই বিষয়টাকে আল্লাহ এত কঠোরভাবে এই জন্যই নিষেধ করেছেন যে নারী পুরুষের সম্পর্কটা এত বেশি পিচ্ছিল, বার্নিং ফায়ারের মতো ব্যাপারটা, এবং হচ্ছে যে একে অপরের এই রাস্তাটা এত বেশি ঝুঁকিপূর্ণ যে যখনই বৈধ সম্পর্কের বাইরে নারী পুরুষ একে অপরের সাথে জাস্ট হাই হ্যালো দিয়ে শুরু করে, সেটার এন্ডিংটা একদম ভার্সেসা লেভেলেও গিয়ে শেষ হয়। অনেক সময় মানে দেখা যায় যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মাধ্যমে হোক, পরকীয়া থেকে শুরু করে, মানে অনেকভাবে জিনিসটা এত বেশি বাজে অবস্থায় চলে যায় এই ফ্রি মিক্সিংয়ের কারণে। হয়তো অফিসের একটা কলিগ ছিল, সে কলিগের সাথে জাস্ট হচ্ছে কফি ব্রেক ছিল, সেখান থেকে হয়তো বা একটু কথাবার্তা আগালো, তার হয়তো বাসায় ওয়াইফ আছে, তারও হয়তো বাসায় হাজব্যান্ড আছে, কিন্তু তাদের মধ্যে এমন বন্ডিং ক্রিয়েট হলো। অথবা অফিসের বস তাকে এমনভাবে হ্যারাস করছে বা তার অ্যাডভান্টেজ নেওয়া ট্রাই করছে। অথবা স্কুলে দেখা যাচ্ছে যে স্কুল কলেজ হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে সামহাও ইমোশনাল ব্ল্যাকমেল করে তার সাথে শারীরিক সম্পর্ক করে তার ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা মেয়ে হয়তো অনলাইনে কারোর সাথে প্রেম করছিল, তাকে এসে দেখা করতে বলছে, তাকে নিয়ে এসে গণধর্ষণের ফাঁদে ফেলে গণধর্ষণ করে তাকে হত্যা করে ফেলেছে। এরকম ঘটনার শেষ নেই। এগুলো সব শুরু হচ্ছে নারী পুরুষের মাঝে এই ব্যারিয়ারটাকে দূর করে দিয়ে মানুষ যখন খুব ইজিলি অ্যাক্সেস পেয়ে যায় এবং সেটাকে কানেক্ট করার চেষ্টা করে। তো এইটা হচ্ছে একটা বিষয়। এখন এই বিষয়টা, এই যে নারী পুরুষের এই যে ফ্রি মিক্সিংয়ের ইস্যুটা, এর মানে এই না যে প্রত্যেকটা নারী পুরুষের অ্যাক্সেস থাকার কারণে প্রত্যেকটা নারী এবং পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হবে না। কিন্তু যেহেতু এটার ঝুঁকিটা অনেক বেশি, সেই জন্য অ্যাজ এ রুল, যেমন এটাকে ছোট আপনি একটা কম্প্যারিজন দিতে পারেন যে ট্রাফিক আইন সবাই তো ভাঙে না। হ্যাঁ, তো এখন ট্রাফিক পুলিশের কি দরকার? জাস্ট নিয়ম থাকলেই হলো সবাই। তো ট্রাফিক পুলিশ থাকতেছে বা ট্রাফিক আইন থাকতেছে, কারণ হচ্ছে যে যেই 2-4 জন ভাঙে তার কারণে যেই ড্যামেজটা হবে সেটাও যেন না হয়। এবং আমরা বুঝতে পারতেছি, একটু আগে আমরা বিস্তারিত অনেক বিষয় নিয়ে আলাপ করলাম, যে এই কনসিকুয়েন্সটা পুরো ফ্যামিলি ইউনিট পর্যন্ত ধ্বংস করে দেয়, সমাজ ধ্বংস করে দেয়, মানুষের যেই
একটা একটা হচ্ছে বার্থ রেট পর্যন্ত কমিয়ে দেয়, মানব সভ্যতাকে একদম থমকে দেয়, এবং বিকৃতি, যৌনাচার, অবৈধ সম্পর্কের যত রকমের বিকৃতি, তার মাধ্যমে মানুষের বিভিন্ন শারীরিক মানসিক রোগ বালাই থেকে শুরু করে ডিস্ট্রাকটিভ একটা অবস্থায় নিয়ে যায়। এটা সব শুরু কোথা থেকে হয়েছিল? এই যে আজকের পশ্চিমা বিশ্ব, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এর যে বিকৃতির বা হচ্ছে ধ্বংসাত্মক অবস্থা, এটার শুরুটা কিন্তু হয়েছিল ওই জায়গা থেকে। গত 100 বছর আগেও তাদের সমাজে ফ্রি মিক্সিংটা এতটা ইজি ছিল না। তাদের মুভিজগুলোর মধ্যেও আপনি দেখবেন যে নারী পুরুষ একে অপরের হাত পর্যন্ত ধরতে লজ্জা পাচ্ছে। কিন্তু এই শুরুটা কোথা থেকে হয়েছিল? যে নারী পুরুষের মাঝে একটু ছাড় থাকলে সমস্যা কি, একটু ব্যারিয়ার ভেঙে দিলে সমস্যা কি, হ্যাঁ, আমার মন স্বচ্ছ থাকলেই হলো। তোমার কেউ যদি এই সমস্যা করে, এটা তার মনের প্রবলেম। এটা তো পুরো হিপোক্রেসি হয়ে গেল। এই হিপোক্রেসিটা থেকে বের হয়ে আসতে হবে। এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে যেহেতু নারী পুরুষের এই ব্যাপারগুলো খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা, পিচ্ছিল জায়গা, এবং যে কেউ যে কোনো সময়, আমরা বার্সিসের এক্সাম্পল থেকে বুঝতে পারছি যে 60 বছর 70 বছরের একজন বয়স্ক লোকও যে কোনো সময়, এটা পুরুষ হিসেবে যে সবসময় তা না, অনেক সময় নারীদের ক্ষেত্রে হয়, যদিও পুরুষের বায়োলজিক্যাল এবং সেক্সুয়াল নেচার, ফিজিক্যাল নেচার এবং মহিলাদের মেয়েদের নেচার একটু আলাদা, সেটা ডিসকাশন একটা অন্য সময়ের বিষয়। বাট এটা তো বাস্তব যে কোনো সময় মানুষের মধ্যে এই পিচ্ছিল পথে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে যখন তার কাছে এই সুযোগটা থাকবে। সো আমরা সমাজে এই পুরা ধ্বংসাত্মক বাস্তবতা কেন ডেকে আনবো? আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ সবচেয়ে ভালোভাবেই জানেন যে তার সৃষ্টি কিভাবে হচ্ছে একটা ফাংশনাল হেলদি একটা সোসাইটিতে বিলং করতে পারবে, এবং তাদের মধ্যে এই ধ্বংসাত্মক ব্যাপারগুলো থেকে তারা প্রোটেক্ট করতে পারবে নিজেদেরকে। এই জন্যই আল্লাহ তাআলা নারী পুরুষের মাঝে ব্যারিয়ার দিয়েছেন, যেন হচ্ছে যে মানুষ নিজেই নিজের ধ্বংস করা থেকে রক্ষা করতে পারে নিজেদেরকে। আরেকটা এক্সাম্পল দিয়ে এই ভিডিওটা শেষ করব। এটাও একটা বাস্তব ঘটনা, আগেরটা তো অনেক আগের ঘটনা বললাম, এটার কথা বলি। যেমন, এবং এটা অনেকে হয়তো রিলেটও করতে পারবেন। বাইরের কোনো একটা কান্ট্রিতে এই ঘটনাটা একজনের কাছে শুনেছিলাম, এক শায়েখের কাছে, যে উনি বললেন একজন লোক একদিন হচ্ছে যে ড্রাইভিং করে তার কাজে যাচ্ছিল, কাজে যাওয়ার পথে হুট করে মাঝপথে এক নারী, তার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, মানে তার হচ্ছে প্রেগনেন্সি এবং তার ডেলিভারির টাইম হয়েছে, সে হুট করে এসে তার গাড়ির কাছে এসে তাকে হেল্প চাচ্ছে যে আমাকে হাসপাতালে নিয়ে যান, আমার এমার্জেন্সি হচ্ছে যে ডেলিভারি করানো লাগবে। সো সে তার প্রতি সিম্প্যাথি ফিল করে তাকে সে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে যাওয়ার পরে ডাক্তাররা যখন তার ডেলিভারি হওয়ার পরে হচ্ছে যে জিজ্ঞেস করলো যে বাচ্চার বাবাকে, তখন মেয়েটা দাবি করে বসলো যে উনি হচ্ছে আমার বাচ্চার বাবা। মানে মেয়েটা আসলে একটা অবৈধ সন্তান জন্ম দিয়েছে, বাচ্চার বাবা যেহেতু নাই, সো সামহাও তাকে ফাঁসানোর চেষ্টা, তার থেকে যেন চাইল্ড সাপোর্ট বা অন্যান্য অনেক কিছু আদায় করা যায়। যাই হোক, তো এই বিষয়টার হওয়ার পরে তো উনি তো বলছেন যে আমি তো ওর বাচ্চার বাবা না, আমি জাস্ট তাকে হেল্প করার জন্য আসছিলাম। যাই হোক, এখন প্রুফ ছাড়া তো এখান থেকে বের হওয়া সম্ভব না। সো লাকিলি এখন যেহেতু ডিএনএ টেস্টের যুগ আছে, সো তাদের মধ্যে ডিএনএ টেস্ট হয়। ডিএনএ টেস্ট করার পরে ডাক্তার যখন তাকে টেস্টের রেজাল্ট বলে, তখন সে বলে যে আপনার জন্য একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। তো বলছে যে আচ্ছা, গুড নিউজটা কি, আগে সেটা বলি। গুড নিউজ হচ্ছে যে আপনি বাচ্চার বাবা না, আপনি এই থেকে মুক্ত, আপনার এই ঝামেলায় যাইতে হবে না। ওকে, দ্যাটস এ গুড নিউজ। ব্যাড নিউজটা কি? ব্যাড নিউজটা ডাক্তার বলছেন যে আপনি আসলে আপনার টেস্ট করে আমরা যা বুঝলাম যে আপনি কখনো বাচ্চার বাবাই হতে পারবেন না। তো সে তো খুব অবাক, বলতেছে আমি বাচ্চার বাবা হতে পারবো না মানে কি জীবনে? আমি তো অলরেডি ম্যারিড এবং আমার 2টা সন্তান আছে। হাস্যকর বিষয়, তাই না? সো এটার বাস্তবতা হচ্ছে এই, মানে বাস্তবতাটা পরে বলছি। সো সেই বাবা কি করে, সে বাসায় তার 2 সন্তানকে নিয়ে আসে এবং তার সাথে তার ডিএনএ টেস্ট করানো হয়। ডিএনএ টেস্ট করে, মানে এনশিওর করার জন্য ডিএনএ টেস্ট করে দেখা যায় যে তার বাবার সাথে তার 2 সন্তানের ডিএনএ টেস্ট মিলে না। সো বাস্তবতা হচ্ছে এই যে তার বাসায়, মানে সেই লোকটার বাসায় তার ছোট ভাই থাকে এবং তার ওয়াইফের সাথে কোনো পর্দার বিধান মেনটেন করা হয় না, এবং উনি যখন বাইরে থাকেন তখন হচ্ছে যে তার মানে সেই মহিলার দেবরের সাথে তার ওয়াইফের তাদের মধ্যে ইলিগাল কোনো রিলেশনের মাধ্যমে লং টার্মের, অবশ্যই যেহেতু 2টা সন্তান, এই 2টা বাচ্চা হয়েছে। সো দেখেন, ইসলাম কিন্তু এটাও বলে যে দেবর মৃত্যু সমতুল্য, যদিও এটা মানে লিটারেলি নেওয়ার বিষয় না, মেটাফরিক্যালি একটা আন্ডারস্ট্যান্ডিং যে যেই সম্পর্কগুলা অনেকটা ক্লোজ, মানে ক্লোজ কন্ট্যাক্ট, যেমন কাজিন, হ্যাঁ, কাজিন ভাই ব্রাদার, তারপর হচ্ছে দেবর এবং হচ্ছে ভাবি, এরকম কিছু শালি দুলা ভাই, এই টাইপের কিছু ক্লোজ সম্পর্ক আছে যেখানে হচ্ছে নারী পুরুষ একত্রে হওয়ার সুযোগ বেশি পায়। এবং যদি তাদের মধ্যে পর্দার কনসেপ্ট না থাকে, তখন দেখা যায় যে
এই দুর্ঘটনাগুলো হয়। এবং বর্তমানে তো এগুলা হয়ই, পাশাপাশি আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত, কর্মক্ষেত্র সব জায়গায় নারী পুরুষকে একত্রে বসিয়ে দিয়েছে। একত্রে বসিয়ে দেওয়ার পর ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর তারা সময় কাটাচ্ছে, এবং এই সময় কাটানোর পরে তাদের মধ্যে চোখাচোখি, কিছুটা প্রেম বিনিময়, কিছুটা ভালো লাগালাগি, সেটা থেকে এই যে যত ধ্বংসাত্মক বর্ণনা করলাম সেগুলোর বাস্তবতা আমরা সমাজে দেখতে পাই। আপনি ছোট একটা ঘটনা দিয়ে হয়তো বা পুরো ধ্বংসের চিত্রটা চোখে আসবে না, ভাসবে না, কিন্তু আপনি যখন এই প্রত্যেকটা বিষয়কে কাউন্ট করে একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে জিনিসটা দিকে তাকাবেন, তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে ওয়াই ইসলাম রেস্ট্রিক্টস বিটুইন ম্যান অ্যান্ড উইমেন। তাদের মধ্যে ফ্রি মিক্সিংটাকে কেন এত বাধা, লিমিটেশন, রেস্ট্রিকশনের মধ্যে রাখা হয়েছে, এবং এর ফলাফলটা কতটা ধ্বংসাত্মক হয় যখন এই নিয়মটাকে মানা হয় না। এজন্য আল্লাহ তাআলাকে আমরা যখন সত্যিকার অর্থে বিশ্বাস করব, তখন আমরা বুঝতে পারবো যে এই ডিভাইন যেই উইজডমটা সেটা আসলে কেমন। সো আমাদের সকলকেই, হ্যাঁ ঠিক আছে, আমাদের অনেকের মাঝে অনেক দুর্বলতা থাকতে পারে, বাট আল্লাহর কোনো নিয়মকে আমরা যেন কখনো অবজ্ঞা না করি। কারণ আল্লাহ যদি কোনো একটা জিনিস দিয়ে থাকেন নিয়ম হিসেবে, সেটা অবশ্যই এবং অবশ্যই আমাদের সামগ্রিক ভালোর জন্যই দিয়েছেন। সো এই জন্যই নারী পুরুষের মাঝে আল্লাহ তাআলা এত রেস্ট্রিকশন রেখেছেন ইসলামের নিয়মে। লিগ্যাল ওয়েতে কেউ যদি প্রপার ম্যারেজ সিস্টেমে আগায়, দ্যাটস গুড, দ্যাটস ফাইন, অ্যান্ড দ্যাটস কমপ্লিটলি হোয়াটস রেকমেন্ডেড। কিন্তু এর বাইরে যে যত ধরনের অবৈধ পথ এবং পন্থা আছে, ফ্রি মিক্সিংয়ের সিস্টেম আছে, সবগুলোই ইসলামে এভাবে হারাম করে দেওয়া হয়েছে, সো দ্যাট দ্য হোল হিউম্যানিটি ক্যান বি প্রোটেক্টেড।